ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদে 31/5/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার আমরা বেশ কয়েকটা অঙ্ক করে দিয়েছি এর আগের লেকচারে। তো আজকে আমরা মোটামুটি যে পর্যন্ত করে দিয়েছিলাম সেটা থেকে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। সম্ভবত 8 নম্বর পর্যন্ত আমি অঙ্ক করে দিয়েছিলাম। তো অঙ্কগুলো আমি একটু টেস্ট মোডে দিয়ে দিই। তো আমি এরপরে পরের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকে আমরা 9 নম্বর থেকে আলোচনাটা শুরু করছি। তো দেখেন 9 নম্বরে লগের একটা অঙ্ক রয়েছে। তো লগের অঙ্কে বলা হচ্ছে লগ বেজ হচ্ছে 2√5, লগ বরাবর আছে 400, ইকুয়াল বলা আছে এক্স হলে এক্স এর মান কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো অঙ্কটা লগের একটা অঙ্ক, আমাদের এক্স এর মান যেহেতু বের করতে হবে তাহলে আমাদের লগ তুলে দিয়ে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা করব কি, এই লগটা তুলে দিব। লগ তুলে দিলে হবে কি, এই যে 400 এবং এক্স এরা পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে আমরা লিখব 2√5, এর পাওয়ার হিসেবে আসবে এক্স আর এক্স এর জায়গায় চলে যাবে হচ্ছে 400। নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে এরা পরস্পর স্থান পরিবর্তন করলো। তাহলে দেখেন এবার আমরা করব কি, যেটা করব সেটা হচ্ছে আমরা জানি লগ এবং সূচকের যে সূত্রগুলো রয়েছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার 5 হয় তাহলে a আর a ক্রস করে দিয়ে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু 5। তার মানে বেজ আর বেজ সমান হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। আবার উল্টোটা যদি ঘটে, যদি থাকে এরকম যদি থাকে যে x টু দি পাওয়ার 5 আর এখানে যদি 2 টু দি পাওয়ার 5 হয় তাহলে 5 কাটা দিয়ে আমরা x এর ভ্যালু 2 লিখতে পারি। তার মানে পাওয়ার ইকুয়াল পাওয়ার সমান যদি হয় তাহলে সেটা কাটতে পারি, আবার বেজ ইকুয়াল বেজ যদি হয় তাহলে সেটা আমরা কাটতে পারি। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যেখানে 400কে যদি আমরা 2√5 এর পাওয়ার আকারে লিখতে পারি তাহলে কিন্তু এটা আমরা কাটতে পারবো। তাহলে 2√5 টু দি পাওয়ার এক্স যা আছে তাই থাকলো। এখন আমরা করব কি, এই 400 এর লসাগু করার চেষ্টা করব, দেখি আমরা কিভাবে ভাঙাতে পারি। তাহলে 2 দিয়ে দিলে 200 দুগুণ 400, 2 দিয়ে দিলে 100 দুগুণ 200, আবার 2 দিয়ে দিলে 50 দুগুণ 100, 2 দিয়ে দিলে 25 দুগুণ 50, আর 5 দিয়ে দিলে 5 5 25। কেননা 25কে 2 3 4 এগুলো কোনো দ্বারাই ভাগ যাচ্ছে না। তাহলে কি হলো, 2 আছে 4টা আর 5 আছে 2টা। তো এখানে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, যেহেতু 2টা আছে 5 ইন্টু 5। তো খেয়াল করে দেখেন 2 কিন্তু মিলেছে, কিন্তু 5 আছে এখানে আছে √5। তাহলে আমরা করতে পারি কি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু একটা 5কে আমরা 2টা √5 বানাতে পারি। খেয়াল করে দেখেন আর একটা 5কে আমরা আবার 2টা √5 বানাতে পারি, √5 ইন্টু √5। তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে। কিভাবে বানালাম মনে রাখেন, আমরা লিখতে পারি একটা x ইকুয়াল টু 2টা √x। কেন সেটা, কারণ কি, কারণ হচ্ছে √x তার উপর যদি স্কোয়ার হয় তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে খালি x থাকে। এই জন্য একটা 5 মানে 2টা √5, আর একটা 5 মানে আবার 2টা √5। এই জন্য আমরা এবার লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু √5 টু দি পাওয়ার কিন্তু 4। তাহলে একই সাথে যদি লিখি 2√5 টু দি পাওয়ার 4, এটা লেখাই যায়। এই জিনিসটাই কিন্তু আমাদের এখান থেকে কৌশলে বের করে নিয়ে আসতে হবে। তো দেখেন আমরা লিখছি 2√5 টু দি পাওয়ার কত, 4। তাহলে খেয়াল করেন এটা আর এটা সমান হয়েছে কাটা, তাহলে সুতরাং x ইকুয়াল 4। তার মানে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখেন 4 অ্যান্সারে রয়েছে। আমরা একটু ট্রাই করে দেখি, এক্স্যাক্টলি 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে অঙ্কটা কিন্তু তুলনামূলক খুব কঠিন না হলেও মাঝারি ধাঁচের অঙ্ক। যারা নিয়মগুলো জানেন না তারা কিন্তু এই অঙ্ক সহজে করতে পারবেন না। তো এ পর্যায়ে একটু বলি, যারা চাকরির ম্যাথ শূন্য থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে আমি 4-5 মাস ব্যাপী আপনাদেরকে অনলাইনে কোর্স করিয়ে থাকি। এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা দেখেন, এটা হচ্ছে ধারার একটা অঙ্ক এবং খুবই সহজ মনে হচ্ছে অঙ্কটাকে। 8, 11, 17, 29, 53 ধারাটির পরবর্তী পদ কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি 8-এর পরে 11 3 বেড়েছে, 11-এর পর 17 6 বেড়েছে, 17-এর পর 29 7 2 9, তার মানে 12 বেড়েছে, 29-এর পরে 53 তাহলে 9 4 13, তার মানে 24 বেড়েছে। তাহলে আমরা দেখতেছি বৃদ্ধির হারটা প্রত্যেক ক্ষেত্রে ডাবল। তাহলে 24-এর পরে 48 বাড়বে। তাহলে সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়েছে, এই যে 8 3 11, 11 আর 6 17, 17 আর 12 29, 29 আর 24 53। তাহলে 53 আর 48 কত হবে? অবশ্যই 8 3 11 1, 5 4 9 রেখে 10, তার মানে 101 হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 101 গ নম্বরে রয়েছে। এক্স্যাক্টলি গ নম্বরটাই আমাদের কিন্তু রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো পরেরটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সেটের একটা অঙ্ক। কি বলা হচ্ছে, a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স হচ্ছে ইজ টু এক্স, সম্ভবত এটাকে সাজ দ্যাট বলা হয়, আমি শিওর না। এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স
লেস দেন ইকুয়াল 5 হলে পাওয়ার অফ এ অর্থাৎ এ এর শক্তি সেট মানে পি অফ এ এর সদস্য সংখ্যা কত। তার মানে বলা হচ্ছে এ এর শক্তি সেট, যেহেতু এটা সেটের অঙ্ক এই জন্য পি অফ এ মানে আমরা বুঝতেছি এটা শক্তি সেট। যদি এটা সম্ভাবনার অঙ্ক হতো আমরা প্রবাবিলিটি অফ এ বলতাম। যেহেতু সেটের অঙ্ক, যেহেতু সিস্টেম দেখে বুঝতে পারতেছি সেকেন্ড ব্র্যাকেট দেখে এবং অঙ্কটা দেখে, এই জন্য আমরা বলতেছি এ এর শক্তি সেট মানে এ এর সদস্য সংখ্যা কতগুলো হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো মনে রাখেন পাওয়ার অফ এ বের করা খুবই সহজ, অর্থাৎ আমরা যদি এর মানে কয়টা সদস্য সেটা জানতে পারি তাহলে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো। তো খেয়াল করে দেখেন যে এ মানে কি, এ মানে কিন্তু এখানে টেবিউলার মেথড বা এখানে তালিকা পদ্ধতি যেটা আমরা বুঝে থাকি সেই অনুপাতে কিন্তু দেওয়া নেই, এটা সেট বিল্ডার বা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই পদ্ধতিটিকে বলা হয় সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি হলে এর মান থাকতো এখানে 2টা 3টা 4টা এরকম মান থাকতো। তো আমরা এই সেট বিল্ডার মেথড থেকে টেবিউলার মেথড বা তালিকা পদ্ধতিতে কনভার্ট করব। তাহলে এক্স কি এখানে মৌলিক সংখ্যা এবং 5-এর সমান বা 5-এর চেয়ে ছোট। তাহলে 5-এর সমান বা তার চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে 2 একটা, 3 একটা, আর যেহেতু 5-এর সমান আছে তার মানে আমরা বলতে পারি 5 একটা, তার মানে এ এর ভ্যালু 3টা হচ্ছে। এবং এটাকেই কিন্তু বলা হয় তালিকা পদ্ধতি বা টেবিউলার মেথড। মনে থাকবে যে পদ্ধতিটা আমরা সচরাচর ব্যবহার করি। আপনারা নিশ্চয়ই ক্লাস 9-10 সেট এর অঙ্কগুলো করেছেন, ওখানে কিন্তু এভাবে বলা থাকতো। তাহলে এ এর উপাদান এখন 2 3 5, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে দিয়ে বলতে পারি এ ইকুয়াল এটা। তখন পি অফ এ তার মানে হচ্ছে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত। তাহলে মনে রাখেন পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n কি, n হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 3টা উপাদান, তাহলে 3, তার মানে হচ্ছে 8টি হচ্ছে এর সদস্য সংখ্যা। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে 8 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো এটা মুছে দিয়ে এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো চ্যানেলে যারা নতুন, যদি প্রয়োজন মনে করেন, যদি ভালো লাগে ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এরপরে দেখেন পরের অঙ্কটা, আমরা কিন্তু একেবারে র্যান্ডমলি অঙ্কগুলো সিলেকশন করছি, আমরা জানি না যে কি এসেছে এই পরীক্ষায়, আমরা একটার পর একটা করার চেষ্টা করছি। তো দেখেন 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি সংখ্যাগুলোর যোগফল কত। তো আমার মনে হয় এটা একটু পরে করি আমরা, এই যে গাণিতিক যে হিসাব নিকাশগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা একটু পরে করব। শুরুতে আমরা মাথাটা গুলায় যায় যেন এরকম অঙ্ক করতে চাই না আসলে, ঠিক আছে, একটু পরে করছি আমরা এই অঙ্কটা। এবার আসেন 13 নম্বর যে অঙ্কটা রয়েছে, 13 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত 3:2। যদি মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম 850 টাকা মুনাফা পেল, তাহলে মোট কত টাকা মুনাফা হয়েছিল। এটাও কিন্তু ক্রিটিক্যাল ধাঁচের একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমরা বিগত কোনো চাকরির পরীক্ষাতেই সাধারণত দেখতে পাইনি, এগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। ওকে, এটাও আমরা একটু পরে করছি। আমরা দেখি যে গতানুগতিক, এই যে একটা দেখেন, এটা গতানুগতিক ধাঁচের একটা অঙ্ক, কেননা এই অঙ্কটা বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা গিয়েছে। এখানে 4 আছে মোট 4টা, তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x। তাহলে একটা যদি আমরা কমন নেই 4 টু দি পাওয়ার x, তাহলে থাকে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু 4 থাকলো, 4টা এক যোগ করলে 4। তাহলে আমরা করতে পারি কি, আমরা এভাবেও এটাকে ক্যালকুলেশন করতে পারি, কেননা 4 এর পাওয়ার 1, তাহলে x প্লাস 1 হয়। তো আমরা এই আদলে কোনো অ্যান্সার দেখতে পাচ্ছি না, যদি দেখতে পেতাম সেটাই হতো অ্যান্সার। কিন্তু আমরা জানি যে এই 4কে আমরা ভাঙাতে পারি 2 এর উপর স্কোয়ার, এবং তার উপরে আগে থেকেই x প্লাস 1 আছে। তাহলে এই পাওয়ার আমরা জানি গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার এই 2 দ্বারা x কে গুণ করলে 2x প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2 1 2। তাহলে এইটা অ্যান্সার আছে কিনা কোথাও? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে কিন্তু অ্যান্সারটা রয়েছে, তাই ঘ নম্বরটাই সঠিক উত্তর। এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে যাচ্ছি। তো পরেরটা দেখেন, পরেরটাও সূচক টাইপেরই একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে। তো কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x - 8 ইকুয়াল 3 এর উপর স্কোয়ার হলে x এর মান কত। তাহলে আমরা 36 লিখলাম ইন্টু 2 টু দি পাওয়ার 3x - 8 লিখলাম ইকুয়াল টু 3 এর উপর স্কোয়ার আছে, যা আছে আমরা তাই লিখলাম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই 3 এর স্কোয়ারটাকে আমরা 36 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 3x - 8 এটা ঠিক রেখে 3 এর স্কোয়ারকে আমরা 9 বানাই দিলাম। তো এখন আমরা যেহেতু বুঝতে পারতেছি যে এটার পাওয়ার আছে, এটার কোনো পাওয়ার নেই, এটার কোনো পাওয়ার নেই, তাহলে আমরা কাজ করব 3x - 8 যা আছে তাই রাখবো, 9 এটা গুণ আকারে আছে, এইদিকে আমরা ভাগ করে দেব 4 নং 36, 9টাকে আমরা গুণ আছে ভাগ করে দিলাম। এবার কাটাকাটি করবো, 9 1 9 4 নং 36, তাহলে বা 2
2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল, তাহলে উপরে কি আছে 1 আর তার নিচে 4, তাহলে 4কে আমরা 2 এর স্কোয়ার বানাতে পারি, তাহলে বা 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল আমরা লিখতে পারি 2 ইনভার্স 2। কেন? এই যে 1 এর নিচে থাকে এই জন্য ইনভার্স হয়ে যায়, তাহলে এই টু ক্রস, তাহলে বা 3x মাইনাস 8 ইকুয়াল মাইনাস 2। তাহলে বলেন তো বা 3x ইকুয়াল টু কি হয় মাইনাস 2, আর এই 8 এই দিকে গেলে প্লাস 8, তাহলে বা দাঁড়াচ্ছে 3x ইকুয়াল টু 6। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 6 তার নিচে 3 কাটাকাটি করলে কত হবে 2, 3 দুগুণ 6, তাহলে x এর ভ্যালু কত পেয়েছি আমরা 2 পেয়েছি। এই যে দেখেন x এর ভ্যালু কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছিল, আমরা কিন্তু মানটা 2 পেয়েছি। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে অঙ্কটা আমি কিভাবে করালাম। এবার আমরা দেখি আরো কোনো অঙ্ক এই চাকরির পরীক্ষায় এসেছে কিনা। ওকে, আমরা দেখতে পেলাম যে আর কোনো অঙ্ক আসলে চাকরির পরীক্ষায় আসেনি। এরপরে যে দুটো অঙ্ক আমাদের বাকি ছিল সেই দুটো অঙ্ক একটু আমরা করার চেষ্টা করছি। তো দেখেন এই অঙ্কটা বাকি ছিল, আমি একটু আপনাদের মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি, কেননা এই ধরনের অঙ্ক মনোযোগী না হলে আপনারা করতে পারবেন না। রহিম ও করিম তাহলে দুইজন, বিনিয়োগের অনুপাত তাহলে রহিম বিনিয়োগ করেছে 3 আর করিম বিনিয়োগ করেছে 2, তাহলে 3:2 এভাবে বিনিয়োগ করেছে। যদি মোট মুনাফার 5%, অর্থাৎ এরা দুইজন যে মুনাফা করেছে এই টাকাগুলো বিনিয়োগ করে তার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম 855 টাকা পেয়েছে। তার মানে বলেন তো দেখি, রহিম যে টাকাটা পেয়েছে সেই টাকাটার 5% দেওয়ার পরে 850, তো আমি ধরে নিলাম যে রহিম টাকা পেয়েছে, যে টাকাই পাক না কেন সেটা 100%, রহিমের টাকাটা 100%। তাহলে এই 100%-এর ভ্যালু থেকে 5% বাদ দিলে টাকা হয় 855। তাহলে আমরা 5% বাদ দিয়ে দিলাম 100% থেকে, তার মানে আমরা বলতে পারি 95%-এর ভ্যালু হচ্ছে 855 বলা যায়। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 855, নিচে 95 চলে আসলো। তাহলে 100%-এর ভ্যালু কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এর উপরে 100 দ্বারা গুণ হয়। তাহলে যদি আমরা 5 দ্বারা কাটি 5 20 100, তাহলে 5 19 95, আর এটা দ্বারা কাটতে পারি আমরা 5 20 100, যে 5টা আমাদের মনে মনে আছে, তাই না? তাহলে 19 দ্বারা আমরা যদি কাটি তাহলে 5 20 100, 5 19 কত হয় 95। আমরা কিন্তু 855-কে 19 দ্বারা কাটতে পারি কিনা সেটা একটু আমাদের হিসাবটা করতে হবে, আমরা একটু হিসাবটা করছি। ওকে, আমরা খেয়াল করে দেখলাম যে 19 দ্বারা 855-কে কাটা যায়, তাহলে 19 45-এ 855। ওকে, কেননা 4 20 80, 4 19 হয়তো 76, 77 78 79 80 81 82 83 84 85 থাকে 9, আবার 5 19 95, তার মানে 45 হয়ে যাচ্ছে। তাহলে 45 আর 20 যদি আমরা গুণ করি, 45 দুগুণ 90, তার মানে 900 টাকা হচ্ছে কার মুনাফা বলেন তো দেখি? অবশ্যই রহিমের মুনাফা হলো 900 টাকা। আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে রহিম মুনাফা করে কত টাকা? 900 টাকা। তাহলে রহিম যদি 900 টাকা মুনাফা করে তাহলে রহিমের মানে মোট কত টাকা মুনাফা হয়েছে বের করতে বলেছে। তাহলে রহিমের মুনাফাটা আমি কিন্তু বের করে ফেলেছি। তাহলে রহিম ছিল কত? 3, আর করিম ছিল কত? 2। তাহলে রহিমের 3 ধরেন আপনি, মানে এই 3 একক সে বিনিয়োগ করে 900 টাকা মুনাফা পেয়েছে। তাহলে 1 এককে কতটুকু পেয়েছে? অবশ্যই 1 এককে পেয়েছে 300, কেননা 3 তারিখে 900 হয়েছে। তাহলে রহিম 2 এককে কতটুকু পাবে? 3 দুগুণ 600 টাকা মুনাফা পাবে। তাহলে রহিম পেয়েছে 900 টাকা মুনাফা আর করিম পেল 600 টাকা মুনাফা। তাহলে 9 6 কত? 1500 টাকা মুনাফা দুইজন মিলে পেয়েছে। এই যে দেখেন আমি যে হিসাবগুলো করলাম, এগুলো ম্যাথে যদি আপনার ভালো একটা ধারণা না থাকে আপনি কিন্তু এভাবে করতে পারবেন না, তাই না? তাহলে আমরা একটু ট্রাই করে দেখি দুটো মিলে 1500 হয় কিনা। এক্স্যাক্টলি দুটো মিলে 1500। আমার কথাগুলো যারা বুঝতে পেরেছেন আমি মনে করি তাদের ম্যাথে মোটামুটি একটা দক্ষতা আছে বিধায় আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা মনে করবেন যে গণিতে কিছুটা আপনার দক্ষতা কম রয়েছে, কেননা যদি দক্ষতা থাকতো তাহলে আমার কথাগুলো আপনি বুঝতে পারতেন আমি যে স্টাইলে করালাম। ঠিক আছে, এরপর আসি আমরা আর একটা অঙ্ক রয়েছে, আমরা দেখি অঙ্কটা করতে যদি খুব বেশি সময় লাগে তাহলে আমরা করব না। তো এই অঙ্কটাই সম্ভবত 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে, আচ্ছা 6টি ক্রমিক বিজোড় সংখ্যা কি কি বলেন তো দেখি? আমি যদি ক্রমিক বিজোড় ধরি তাহলে ক্রমিক বিজোড় মানে 1 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, 9 একটা সংখ্যা, 11 একটা সংখ্যা। এগুলো কিন্তু ক্রমিক বিজোড়। কেন? মানে প্রত্যেকটাই বিজোড় সংখ্যা এবং এরা ধারাবাহিক, 1 এর পর 3, তারপর 5 7 9 11 এভাবে। তাহলে কয়টা? 6টা। 1 2 3 4 5 6টা আছে। তো আমরা তো আর জানি না যে 6টি ক্রমিক বিজোড় সংখ্যা সেটা শুরু হয়েছে কোথা থেকে, তার মানে আমরা এটা বলতে পারতেছি না। তাহলে বলা হচ্ছে তার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি। তার মানে আমাদের ধরে নিতে হবে যে ধরি ক্রমিক সংখ্যার প্রথমটা হচ্ছে x,
এটা প্রথমটা। তাহলে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে x প্লাস 2। কেননা খেয়াল করে দেখেন এইটা যদি 1 হয় তাহলে এর সাথে 2 যোগ করলে পরেরটা। তাহলে তৃতীয়টা কি বলেন তো দেখি? x প্লাস কত হবে? x প্লাস 4 হবে। তাহলে চতুর্থটা কি হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে চতুর্থটা হবে x প্লাস 6। তাহলে পঞ্চমটা কি হবে? x প্লাস 8 এবং ষষ্ঠটা কি হবে? x প্লাস 10। এটা খেয়াল করে দেখেন এরা কিন্তু ক্রমিক বিজোড় সংখ্যা। এবার আসেন সবচেয়ে বড় সংখ্যাটি। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এখানে? সবচেয়ে বড় সংখ্যা x প্লাস 10। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে, বলা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 38 বেশি। আসলে এখানে সংখ্যাটি হচ্ছে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর যোগফল যা হবে, আচ্ছা যোগ করলে কত হচ্ছে? তাহলে 10 8 18, 18 আর 6 18 আর 6 24, 24 আর 4 কত? 25 26 27 28, 28 আর 2 30। আর এখানে x আছে 1 2 3 4 5 6টা। তাহলে 6x প্লাস 30 এটা হলো যোগফল। তাহলে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল এই পর্যন্ত আসলাম আমরা, এটা যোগফল। সবচেয়ে বড় সংখ্যাটি, তাহলে সবচেয়ে বড় সংখ্যা এটা, এর দ্বিগুণের চেয়ে 38 বেশি। তার মানে যোগফলটা মানে এই যোগফলটা এর দ্বিগুণের চেয়েও 38 বেশি। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন মাঝখানে ইকুয়াল দিলাম, এটা কিন্তু প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। এখন 6x প্লাস 30 ইকুয়াল 2 ইন্টু x প্লাস 10 প্লাস 30। এখন এইটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে কিন্তু আসলে অঙ্ক হবে না আপনার। তাহলে বা 6x প্লাস 30 ইকুয়াল হচ্ছে 2 দ্বারা x গুণ করলে 2x প্লাস 10 দুগুণ কত? 20 প্লাস হচ্ছে 38। তাহলে বা কি দাঁড়াচ্ছে? এই 2x এইদিকে আসলে 6x মাইনাস 2x ইকুয়াল 38 আর 20। আচ্ছা আমরা এভাবেই রাখি, 20 প্লাস 38 আর 30 এইদিকে আসে মাইনাস 30 হয়ে গেল। তাহলে বা কি দাঁড়াবে? 6x থেকে 2x গেলে 4x ইকুয়াল 38 থেকে 30 গেলে 8, 20 আর 28, তাহলে 28। তাহলে সুতরাং x এর ভ্যালু 28কে 4 দিয়ে ভাগ করলে 7, তাহলে x এর ভ্যালু আমরা 7 পাচ্ছি। বলছে সংখ্যাগুলির যোগফল কত? দেখেন অঙ্কটা কিন্তু কঠিন রয়েছে। আচ্ছা সংখ্যাগুলির যোগফল আমরা কত বের করছি? সবকিছু যোগ করে তো এইটা বের হয়েছে, তাই না? অথবা x এর ভ্যালু 7, তাহলে এটা যদি 7 হয়, এটা 7 2 9, এটা কত? 9 9 আর 2 11, এটা কত? 13, এটা কত? 15, আর এটা কত বলেন তো দেখি? 17। তাহলে এগুলো যোগ করলে যেটা হবে সেটা, কিন্তু যোগফলটা তো এর ভিতরেই রয়েছে, যেহেতু আমরা একবার যোগ করেছি। তাহলে যেহেতু এর ভিতরেই যোগফল রয়েছে, তাহলে এটা আমরা বের করি এবার। তাহলে বের করলে কত হবে? 6x এর ভ্যালু হচ্ছে কত? 7। তাহলে 6 ইন্টু 7 প্লাস 38, তাহলে কত হয়? 6 7 42, আর 38 এর সাথে যদি আমরা যোগ করি, 8 2 10 0, হাতে 1 4 3 7 8 8, তার মানে 80 বা 80। তাহলে দেখেন তো দেখি 80 কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে 80 কিন্তু এখানে আমাদের দেওয়া, সরি আমরা কিন্তু ভুল করে ফেলেছি। দেখেন কোথায় ভুল হয়েছে। এ ধরনের অঙ্ক কিন্তু আসলে ভুল হতে পারে আমাদের। এই যে দেখেন এখানে 30 ছিল, আমি কিন্তু ভুল করে 38 দিয়ে ফেলেছি। নিশ্চয়ই আপনারা আমি যখন দেই তখন বুঝতে পেরেছিলেন। তাহলে 0 দিয়ে দিলাম। তাহলে 2 4 3 7, তাহলে 72 বা 72 হচ্ছে। আমি কিন্তু অ্যান্সারগুলো দেখে বুঝতে পারলাম যে আমার কথা ভুল হয়েছে। এই যে দেখেন শেষের দিকে এসে আমি কিন্তু ভুল করে ফেলেছিলাম। তাহলে 72 হচ্ছে সঠিক উত্তর। আসলে ভুল সবারই হতে পারে, আমিও তো ভুলের ঊর্ধ্বে নই, কেননা আমি বলেছি র্যান্ডমলি আমি অঙ্কগুলো সলিউশন করছি। মানে আপনাদের করার পূর্বে আমি কিন্তু অঙ্কগুলো সলিউশন করিনি, আমি সরাসরি প্রশ্নে এসে অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্কগুলো আসলে মোটামুটি এই পরীক্ষায় কঠিন এসেছিল। প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই পরীক্ষায় হচ্ছে কঠিন এসেছে, দুই একটা বাদে, মানে বাকিগুলো কিন্তু কঠিন ছিল। দেখেন আর কি, এটা একটু সহজ বলা চলে, এটাও কঠিন, এটাও কঠিন, এটাও মোটামুটি কঠিন, এটাও নিয়ম না জানলে কঠিন। এরপরে দেখেন এটাও কিন্তু, মানে প্রত্যেকটা অঙ্ক যেটাই দেখেন না কেন প্রত্যেকটাই কিন্তু একটু ব্যতিক্রমভাবে তারা দিয়েছে। আলটিমেটলি এটা কিন্তু সহজ ছিল যারা লসাগু কষাগুর নিয়ম জানেন, এবং এটাও কিন্তু কঠিন যেহেতু পৌনঃপুনিকের আলোচনা সবাই মানে ঠিকভাবে বোঝেন না আপনারা। তো এই যে পরীক্ষাটা মনে রাখবেন, পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে আপনার পোস্টমাস্টার যে পদটা রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার যে পদটা রয়েছে সেই পদে আমাদের কিন্তু এই পরীক্ষার প্রশ্নটা। তো আমি প্রশ্নগুলো আপনাদের সলিউশন করে দিলাম রিডিং মোডে। তো যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। না হলে আমি আসলে বুঝতে পারি না আপনারা কোন ধরনের পরীক্ষার প্রশ্নগুলো সলিউশন করেছেন, সেটাও লিখে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।